7 তারিখ 7ই জুলাই 2024। এখন সকাল 6টা বাজে আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের যে রুমের বারান্দাতে। এখান থেকে সানরাইজের ভিউটা এরকম দেখাচ্ছে, সামনে চিল্কা লেক আর আকাশ কিন্তু মেঘে ঢাকা। যাই হোক, সানরাইজ হয়েছে, সূর্যের আলো এসে পড়েছে চিল্কার জলে, এই হচ্ছে তার ভিউ। আর এখান থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাব দারিংবাড়ি। দারিংবাড়ি দূরত্ব রম্ভা থেকে 135 কিলোমিটার। তো এখন হোটেলে কিছুক্ষণ থাকবো, কারণ হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, 8টা থেকে শুরু হয়। তো আমাদের হাতে অনেক সময় তাড়াহুড়ো নেই, জিনিসপত্র গোছাবো। মোটামুটি এখান থেকে আমরা 9:30 10টা নাগাদ বেরিয়ে যাব। ডাইনিং হলে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, ব্রেড বাটার আর অমলেট দিয়ে আমরা ব্রেকফাস্ট সারলাম। এরপর রুমে যাচ্ছি, জিনিসপত্র গোছানোই আছে, কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। সকাল 10টা আর আমরা আমাদের জার্নি শুরু করছি রম্ভা থেকে দারিংবাড়ি। সময় দেখাচ্ছে 3 ঘন্টা 25 মিনিট, 135 কিলোমিটার রাস্তা। রম্ভায় আমাদের সময়টা ভালোই কাটালাম। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দারিংবাড়ি। একটু টায়ার প্রেশারটা একটু চেক করাতে হবে, কোনো একটা দোকান দেখলে দাঁড়িয়ে যাব। সকাল 10:05 আর আমরা রম্ভার এলাকা থেকে বেরিয়ে পড়লাম। নেভিগেশনে দারিংবাড়ি দেওয়া আছে, রাস্তা দেখাচ্ছে। আজকে একটা ভ্যাপসা গরম, চড়া রোদ আর বৃষ্টি হওয়ার চান্স আজকে দেখাচ্ছে, কিন্তু বৃষ্টি কালকে কিন্তু হয়নি। অ্যাজ ইউজুয়াল সুন্দর রাস্তা, আর সামনে হচ্ছে পাহাড়ের রেঞ্জ। রাস্তার দুই দিকে ক্ষেতিবাড়ি, এটা সম্ভবত ভুট্টা গাছ। চাষাবাদ এখানে ভালোই হয়। এখন এগিয়ে চলা দারিংবাড়ি হচ্ছে 135 কিলোমিটার রাস্তা। দূরত্ব অনুযায়ী খুব একটা বেশি নয়, সময় দেখাচ্ছে প্রায় 3 ঘন্টা 16 মিনিট। যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকেও রাস্তা যথারীতি খুব সুন্দর, জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। এই উড়িষ্যার যে রাইডটা এখন আমাদের চলছে, আমরা যত রাস্তা কভার করছি তার ম্যাক্সিমামটাই কিন্তু জঙ্গলে ভরা। রাস্তার মধ্যে পড়ছে অনেক নাম না জানা গ্রাম, অনেক টাউন, সেমি টাউন।
সেগুলোকে পার করে আমরা গত কয়েকদিন ধরে অনেকটা রাস্তা ঘুরে বেড়ালাম, এখনও যাচ্ছি। এখনও আমাদের গন্তব্য বেশ কিছু বাকি আছে। আজকে রথযাত্রা, মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের আজকে রথযাত্রা, তারই প্রস্তুতি চলছে। সামনে গরুর পাল বেরিয়ে যায় আস্তে আস্তে, গুতি না দিলেই হয়, বিশাল বিশাল সব গরু। মোটামুটি পেরিয়ে গেলাম। ওখানে আগুন জ্বালিয়েছে, আর পুরো এরিয়াটা আমার ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত টানা পাহাড়। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি একটা দারুণ বিউটি। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম পড়ছে, আর রাস্তার কন্ডিশন অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর। আমাদের এই চলার পথে আজকে একটা বড় টাউন আসবে, সেটার নাম হচ্ছে আস্কা। আস্কা দূরত্ব দেখাচ্ছে 48 কিলোমিটার এখান থেকে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা ন্যাশনাল হাইওয়ে নয়, এটা কিন্তু একটা জাস্ট বিভিন্ন গ্রাম বা ছোট ছোট লোকালয়কে কানেক্ট করা একটা রাস্তা, কিন্তু রাস্তা মান কিন্তু অত্যন্ত ভালো। রাস্তায় লোকজন আছে, অল্প বিস্তর যানবাহনও চলাচল করছে, বাইক স্কুটার এগুলো তো আছেই। রাস্তার সিনিক ভিউ কিন্তু খুব সুন্দর। সামনে একটা পাহাড়, এখানে আস্কা এখান থেকে 37 কিলোমিটার। একটা জিনিস একটু অবাক লাগছে আমার, কারণ হচ্ছে দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে হাইওয়ে ধরে যাওয়া, তো সেই রাস্তাটা, আর আরেকটা ছিল বিভিন্ন গ্রামকে ঘিরে যে রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে যাওয়া। সেটা আমরা কিন্তু হাইওয়ে রাস্তাটাকে সাজেস্ট করেছিলাম গুগলে, কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে। এর কারণ আমি জানি না, কারণ এটা সম্ভবত টোল ফ্রি রাস্তা। আর আমরা যেটা ছিল টোল, যদিও আমাদের বাইকে কোনো টোল লাগে না, কিন্তু আমি প্রথমে হাইওয়েটাই দিয়েছিলাম, ন্যাশনাল হাইওয়ে, যেটা এখন এটা ন্যাশনাল হাইওয়ে নয়। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য সার্থক, কারণ হচ্ছে আমরা যেটার জন্য বাড়ি থেকে বেরিয়েছি, প্রকৃতি দেখব, বিভিন্ন জায়গা ঘুরে দেখব, রাইড করব, ভালো রাস্তা দিয়ে গাড়ি চালাবো, সেগুলোর দিক থেকে আমরা একদম ঠিকঠাক জায়গায় আছি। হাইওয়েতে গাড়ি চালালে কি হয়, মাঝে মাঝে একঘেয়েমি লাগে। এইসব জায়গায় চললে কি হয়, বিভিন্ন রকম মাঝে মাঝে এক একটা বাঁকে এক এক রকম, কখনো কখনো ছোটো ছোটো জনপদ পেরোচ্ছি, কখনো কোনো গ্রাম পেরোচ্ছি, বড় গ্রাম, কখনো ছোটো গ্রাম, নাম না জানা অনেক মানুষজন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই একটা উড়িষ্যার বিভিন্ন প্রত্যন্ত গ্রামের ছবি বা কোনো লোকালয়ের ছবি। হয়তো এখানে আর কোনো দিন আসবো না, জাস্ট উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে একটা ফিলিংস, ভালো লাগা, এবং সেই ভালো লাগাটাকেই সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আর যেটা দেখছি সেটাই আমার এই লেন্সে লেন্সবন্দি হচ্ছে।
এই জায়গার নাম পুরুষোত্তমপুর এবং এর যথেষ্ট বড় জায়গা। একটু আগে টায়ার প্রেশার চেক করালাম, হাওয়া একটু কমে গিয়েছিল, এখন ঠিক আছে। সোজা যাব, সামনে মন্দির, মন্দির না রথ বোঝা যাচ্ছে না, মন্দির, জগন্নাথ দেবের মন্দির। সকাল 10:50 আর আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনে আস্কা আসছে, আস্কা হচ্ছে এখান থেকে 22 কিলোমিটার। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে উড়িষ্যার রাজ্য সড়ক, স্টেট হাইওয়ে, 31 নম্বর স্টেট হাইওয়ে। 11টা বেজে 15 মিনিট আর আমরা রাস্তায় চলতে চলতে রাস্তার ধারে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম গাছের ছায়ায়। আর এখানে আখের রস বিক্রি হচ্ছে, এটা আখের রস খাবো। একটানা প্রায় ঘন্টাখানেকের উপরে বাইক চালালাম। একটানা অনেকক্ষণ বাইক চালানোর পরে এরকম একটা রিফ্রেশমেন্ট ভালোই লাগছে। আর আমরা আস্কা এসে পৌঁছালাম, সামনে বোর্ড, ওয়েলকাম নোটিফাইড এরিয়া কাউন্সিল আস্কা। রাস্তা আস্কার শহরের ভেতরে গেল না, শহরকে বাইপাস করে আমরা বেরিয়ে যাচ্ছি। এগারোটা 50 আর আমরা এগিয়ে চলেছি দারিংবাড়ির দিকে। আজকে রোদের তাপ কিন্তু প্রচণ্ড, আজকে আকাশে মেঘ নেই, খুব চড়া রোদ আর তার সাথে সাথে একটা ভ্যাপসা গরম। দারিংবাড়ির দূরত্ব দেখাচ্ছে এখন এখান থেকে 1 ঘন্টা 43 মিনিট। আর নেভিগেশন যা দেখাচ্ছে তাতে একদম সোজা রাস্তা। একদম আমার বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত পাহাড়ের রেঞ্জ টানা চলে গেছে। রাস্তার উপরে সামনে বোর্ড দেওয়া আছে, এখান থেকে ধারাকোট হচ্ছে 3 কিলোমিটার, বালিগুড়া হচ্ছে 123, ভবানীপাটনা হচ্ছে 250, আর রায়পুর হচ্ছে এখান থেকে 498 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে সুরামণি, একদম পাহাড়ের নিচে। ও দারুণ দারুণ, এটা মন্দিরে যাওয়ার গেট, দূরে কোথাও হয়তো মন্দির আছে, আর সামনে আরেকটা মন্দির, কালারফুল মন্দির, বিভিন্ন রং বেরং রং করা আছে এখানে। আজকে জুলাই মাসের 7 তারিখ, মানে বর্ষা কিন্তু সেভাবে উড়িষ্যাতে ঢোকেনি বা হচ্ছে না, কারণ আমরা এটা মনসুন রাইড বলেছিলাম, কিন্তু প্রথম দিনে আমরা বৃষ্টি পেয়েছি, কিন্তু তারপরে আর আমাদের সঙ্গে বৃষ্টি দেখা হয়নি। চড়া রোদের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, গরমও লাগছে, টেম্পারেচার 35 ডিগ্রি 36 ডিগ্রি দেখাচ্ছে।
আজকে আমাদের দিনের প্রথম টোলগেট পার করছি। ফাঁকাই টোলগেটে, এটা অপারেশনে নেই, ফাঁকা, অ্যাক্টিভ নয়। বারোটা 25 আর আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে সুরাডা। শুধু দু চোখ ভরে ন্যাচারাল বিউটি দেখে যেতে হয়। আর এই বাইক চালানোর যে ধকল সেটা কিন্তু জাস্ট ভুলিয়ে দেয় হচ্ছে এই ন্যাচারাল বিউটি উড়িষ্যার। এখন আমরা উড়িষ্যার অফবিট ডেস্টিনেশন দারিংবাড়ির রাস্তায়। আর আস্তে আস্তে দূরের পাহাড়ের মাথায় মেঘ জমেছে, অন্ধকার হয়ে গেছে ওই জায়গাটা। বৃষ্টির কথা বলছিলাম, মানে আমরা হয়তো দারিংবাড়ি পৌঁছতে এক ফসলা বৃষ্টি হয়েও যেতে পারে। পাটাপাল্লি, কত গ্রাম পেরিয়ে গেলাম, কত জনপদ, বিভিন্ন রকম নাম। আকাশে মেঘ করে এসছে, হয়তো বৃষ্টি হবে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের গন্তব্য কিন্তু কমে আসছে দূরত্ব, 55 মিনিট দেখাচ্ছে। আর এদিকে হচ্ছে বিভিন্ন ছোট বড় পাহাড়ের রেঞ্জ। আবার একটা লোকালয়। এই দারিংবাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর। রাস্তার উপরে দোকানপাট বসেছে, বাজার হাট সব রাস্তার দুদিকে। আর বৃষ্টি শুরু হয়েছে। এখনো খুব জোরে আসেনি, তবে একটা শেড দেখে একটু দাঁড়িয়ে যাব যদি জোরে আসে। কিন্তু এখন দু একটা এদিক ওদিক বাড়ি ছাড়া আর কোনো বাড়িঘর চোখে পড়ছে না, রাস্তার দুদিকেই কিন্তু ঘন জঙ্গল। একটা আস্তানা খুঁজতে হবে, কারণ হচ্ছে হঠাৎ করে জোরে বৃষ্টি এলে শুধু ভিজে লাভ নেই। আর দূরত্ব কমে গেছে অনেক, এখন 49 মিনিটের দূরত্ব বাকি আছে। ও সামনে একটা লোকালয় আছে। আর এখন কিলোমিটার দেখাচ্ছে 33 কিলোমিটার। এখানে একটু দাঁড়াবো। সামনে একটা জায়গা থেকে দাঁড়াবো, জায়গা থেকে দাঁড়িয়ে ভালো জোরে বৃষ্টি নেমেছে। অনেকক্ষণ ধরে প্রচণ্ড গরম লাগছিল, গরমের মধ্যে দিয়ে মানে বেশ কিছু এলাকা পার করলাম। কারণ আমরা যখন লম্বা ছেড়েছিলাম তখনই টেম্পারেচার দেখাচ্ছিল 35 ডিগ্রি, তারপরে আস্তে এসে প্রচণ্ড গরম লাগতে শুরু করলো। বেশ অস্বস্তিদায়ক একটা পরিস্থিতি। কিন্তু এখন এই বৃষ্টি হচ্ছে, বসে আছি, আশা করি বৃষ্টির পরে একটু ঠান্ডা হবে, একটু ভালো লাগবে বাইক চালাতে। বেশ জোরে বৃষ্টি হচ্ছে আর আমরা দাঁড়িয়ে আছি একটা দোকানের শেডের তলায়। আর আমার বাইকটা দাঁড় করানো আছে বাইরে, বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে। 2-3 দিন ধরে রাস্তায় চলেছে, অনেক কাদামাটি লেগেছিল, সেগুলো কিছুটা হলেও ধুয়ে পরিষ্কার হচ্ছে। আর সৌরভ দাঁড়িয়ে আছে ওর সামনের দোকানে, ওখানে ওর বাইকটা ও দাঁড় করিয়েছে, আর ও নিজেও ওই দোকানটাতে ঠিক রাস্তার উল্টো দিকে।
দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আমরা মনসুন রাইড করছি। গতকাল আমার কখনো মনে হয়নি যে আমরা কোনো মনসুনে বেরিয়েছি, কারণ বৃষ্টি হয়নি গতকাল, বৃষ্টি দেখা পাইনি। আজ কিছুক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে এবং ভালো বৃষ্টি হচ্ছে। বসে আছি একটা শেডের নিচে, একটা বন্ধ হওয়া দোকানের উপরে একটা টিনের শেড আছে, নিচে বসে আছি। বৃষ্টির সামনে এগোবো। এখান থেকে দারিংবাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 33 কিলোমিটার, কাছাকাছি চলে এসেছি। সেই জন্য অপেক্ষা করছি বৃষ্টিটা সামনে বেরোবো। আর এত বৃষ্টিতে বাইক এমনি চালানো যাবে না। বৃষ্টির মধ্যে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, বৃষ্টি একটু থেমেছে, তবে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে আর বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব না, সুতরাং বাইক নিয়ে একটু এগিয়ে এসেছি। আর জঙ্গলের মধ্যে একটা গ্রামের মধ্যে আপাতত দাঁড়িয়েছি। গ্রামের নাম জানি না, দাদনবাড়ি এই গ্রামটার নাম। এই গ্রামে দাঁড়িয়েছি আর একটা ছোট্ট চায়ের দোকানে 3 টাকা দাম চায়ের অর্ডার, চায়ের জন্য বলেছি, এরা চা বানিয়ে দিয়েছে 3 টাকা দাম, মাত্র 3 টাকা এক এক কাপ। তো এখানে আমাদের বাইক দুটো দাঁড় করিয়ে রেখেছি। চারপাশ মেঘে ঢেকে গেছে, বৃষ্টি হচ্ছে। আর গোপ্রোটাকে ওয়াটারপ্রুফ বানিয়েছি। বৃষ্টির মধ্যে কিছু শ্যুট তো করবো, মনসুনে এলাম, সুতরাং মনসুনের ছবি যদি না তুলতে পারলাম। তো যাই হোক, গোপ্রোটাকে রিস্ক নিয়ে ওয়াটারপ্রুফ করেছে। এখন জানি না জল টল ঢুকে যাবে কিনা, এটাও একটা ভয় আছে। এখান থেকে দারিংবাড়ি আরও প্রায় হয়তো 27-28 কিলোমিটার হবে। আমরা 33 কিলোমিটার ছিল, আমরা কিছু কিলোমিটার এসেছি। তো যাই হোক, এখন আর নেভিগেশন কাজ করছে না, আমার মোবাইল আমি ঢুকিয়ে রেখেছি। এখন একটাই রাস্তা সোজা দারিংবাড়ি যাচ্ছে, সুতরাং আর নেভিগেশনের দরকারও পড়বে না। কিন্তু রাস্তার সৌন্দর্য কিন্তু দারুণ, চারিদিকে পাহাড় আর পাহাড়ের গায়ে এখন মেঘ খেলছে। যাই হোক, এখন চা খেয়ে আমরা এগোবো সামনের দিকে। বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে। 1:45 দুপুরবেলা, আর আমরা একটা ঘন জঙ্গলের মধ্যে ছোট্ট একটা গ্রামে দাঁড়িয়ে আছি। আর চারিদিকে পাহাড়, বৃষ্টি পড়ছে। ক্যামেরাটাকে কোনো রকমে ওয়াটারপ্রুফ বানালাম, বা কতটা হলো সেটা উপরওয়ালাই জানে। এই কারণে রিস্ক নিয়ে ক্যামেরাটাকে অন করলাম, কারণ হচ্ছে এত সুন্দর কিছু সিনিক ভিউ আছে যেটা না তুলতে পারলে বর্ষায় এখানে এলাম কেন, কিসের জন্য। সুতরাং যতটা পারি, যেভাবে পারি, একটু ভিউগুলোকে ক্যাপচার করব। এই জায়গাটার নাম হচ্ছে গাজলবাড়ি। এখন বৃষ্টি একটু ধরেছে, প্রায় 1.5 ঘন্টা আমরা বৃষ্টির মধ্যে আটকে পড়েছিলাম। এখান থেকে প্রায় 27 কিলোমিটার দারিংবাড়ি। আর নেভিগেশন আর দরকার পড়ছে না, নেভিগেশনের আর কোনো জায়গা নেই, কারণ হচ্ছে মোবাইলটাকে খুলে রেখে দিয়েছি বৃষ্টির হাত থেকে বাঁচাতে। আর স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করলাম, বলছে যে এই রাস্তাটাই সোজা দারিংবাড়ি গেছে, আর কোনো ডাইভারশন নেই। স্থানীয় একটা চায়ের দোকানে, একটা ছোট্ট দোকান, চায়ের দোকান ঠিক বলা যায় না, নানা রকম জিনিস রেখেছে, তার মধ্যে চাও বিক্রি করছে। 2 কাপ চা খেলাম, 3 টাকা করে নিল এক এক কাপ। গ্রাম ছাড়িয়ে আবার আমরা জঙ্গলে ঢুকলাম। রাস্তা কিন্তু ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে।
রাস্তা অপেক্ষাকৃত সরু, পাশ দিয়ে একটা গাড়ি গেলে খুব একটা আর জায়গা থাকছে না, সুতরাং পাসিং একটা সময় একটু অন্তত খেয়াল রেখে চলতে হবে। একদম ঘন জঙ্গল, আর দূরে পাহাড় মেঘে ঢাকা। ঘাটির রাস্তা শুরু হলো, বেশ কিছুটা উপরে উঠে এলাম। সৌরভ আগে আগে যাচ্ছে। একদম ঘন জঙ্গল। আজকে মনে হচ্ছে যেন আমাদের এই রাইডটা সত্যি সত্যি মনসুন রাইড, কারণ গতকাল আমাদের কোনো বৃষ্টি দেখা পাইনি, খটখটে দিনে আমরা রাইড করেছি। আজকে যথার্থ অর্থে মনসুন রাইডই করছি। চারপাশটা খুব সুন্দর লাগছে দেখতে, মেঘের উপরে মেঘ, আর মেঘগুলো পাহাড়ে আটকে আছে মনে হচ্ছে, সব পাহাড় মেঘে ঢাকা। আমরা গতবার গেছিলাম নেতারহাট। নেতারহাটের রাস্তা অবশ্য আরও ভালো ছিল, কিন্তু নেতারহাটে এরকম পাহাড়ি রাস্তা খুব এনজয় করেছিলাম আমরা। এই রাস্তাও খুব সুন্দর, কিন্তু রাস্তার যে চওড়ার যে ব্যাপারটা সেটা কিন্তু কম, একটু সরু রাস্তাটা। এবং উল্টো দিক থেকে কোনো বড় গাড়ি এলে পাস দেওয়াটা একটা মুশকিল হয়ে যায়। একদম ঘন জঙ্গল, যে কথাটা বারবার বলছে, একদম ঘন জঙ্গল, দারুণ লাগছে দেখতে। আমি জানি না এই জঙ্গলে হাতি টাতি আছে কি না, তো সত্যি যদি হাতি থেকে থাকে সেটা কিন্তু খুবই ভয়ের ব্যাপার। আমার জানা নেই, এখানকার লোকেরাও কিছু বললো না, তবে লোকজন আছে, তো দাঁড়িয়ে আছে, আগুন টাগুন জ্বালিয়েছে, দুটো লোক দাঁড়িয়ে আছে। তবে এখানে কিছু কিছু জায়গায় না ব্ল্যাক বাক হরিণ পাওয়া যায়, এবং সেই হরিণগুলো রাস্তা পারাপার করে, এবং বারবার একটা ওয়ার্নিং বোর্ড দেওয়া আছে যাতে সাবধানে বাইক হোক বা ফোর হুইলার হোক সাবধানে চালাতে বলছে। সত্যি ঘন জঙ্গল। ভালুক তো থাকতেই পারে, আমার যেটা মনে হয় এত ঘন জঙ্গলের মধ্যে, বাঘ টাকের কথা বলছি না, ভালুক বা হাতিটাই ডেঞ্জারাস। এই অঞ্চলে হাতি আছে, নেই যে তা নয়। কিন্তু কোথাও কিন্তু এলিফ্যান্ট ক্রসিং বা অন্য কিছু ব্যাপারটা লেখা নেই। ঘাট এরিয়া, এবার থেকে ঘাট এরিয়া শুরু হবে, মানে পাহাড়ে ওঠাটা শুরু হবে এবার থেকে। বৃষ্টিটা আর একটু জোরে এলো। আমার গোপ্রো কতটা
কাজ করবে জানি না, কিছুটা ভগবান ভরসায় গোপ্রোটা চালাচ্ছি। জাস্ট এই মনসুনের এই রাইডটার যে ফিল, সেই ফিলটা নেওয়ার জন্য। তো বলতে বলতে হাতির এলিফ্যান্ট ক্রসিং জোনের মধ্যে আমরা ঢুকে পড়লাম। একটা ক্রসিং জোন পার করলাম। আর বলছিলাম না এখানে হাতি থাকাটা খুব একটা অস্বাভাবিক নয়, হাতি আছে এখানে। আর এই ওয়েদারটা কিন্তু খুব সাংঘাতিক, কারণ আমি জানি আমার দীর্ঘ চাকরি জীবন বড়জোড়া অঞ্চলে বাঁকুড়াতে, তো সেখানে হাতির যা উপদ্রব, আর প্রচুর প্রচুর মানুষের সঙ্গে আমি মিশেছি যারা হাতির ব্যাপারে ভালো জানে। তো সেখানে আমি প্রায়ই দেখি যে হাতির বেরোনোর টাইম হচ্ছে খুব ভোরবেলা, আর নাহলে বিকেলবেলা যখন আলো একটু কমে আসে, আর না হলে যখন একটু বৃষ্টি হয়, একটু অন্ধকার অন্ধকার হয়, তখনই হাতি বেশি বেরোয়। তো যাই হোক, ঘাট সেকশনের রাস্তা ধরেছি। আমার মনে হয় না পাহাড়ি জায়গায় এইসব জায়গায় হাতি থাকবে, হাতি একটু নিচের দিকে থাকে। পাহাড়ি রাস্তা শুরু হয়েছে, এখন উপর দিকে যাই। আজ মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, সুতরাং সব দিক দিয়ে ভালোই হবে। অমূলক চিন্তা না করাই ভালো। প্যাচ মেরে রাস্তা উপর দিকে উঠেছে, যথেষ্ট খাড়া রাস্তা। পাহাড়ি রাস্তায় না বাইক চালালে মনে হয় যেন সিকিম পাহাড় বা দার্জিলিং পাহাড়ে বাইক চালাচ্ছি। যথেষ্ট উঁচু খাড়া। বেশ কিছুটা উঠে পড়লাম উচ্চতায়। দারিংবাড়ির হাইট সি লেভেল থেকে 3000 ফুট। এমনি বাইক চালাতে কোনো অসুবিধা হচ্ছে না, ভালো রাস্তা। বেন্ডগুলো যদিও কয়েকটা জায়গায় শার্প বেন্ড আছে। আমি ক্যামেরাটাকে অনেকক্ষণ বন্ধ করিনি, কারণ হচ্ছে ব্যাটারি আর বেশি নেই, যতটা টানতে পারে টানুক। বারবার বন্ধ করলে, চালু করলে ব্যাটারিটা বেশি ড্রেনেজ হয়। আনকাট চলছে, তো রাস্তার কিছু ভিউ তো থাকুক স্মৃতি হয়ে। পাহাড়ে এলে যেন মনটা ভালো হয়ে যায়। আমার এটা আমার ব্যক্তিগত একটা মনে হওয়া আর কি। আর শুধু আমার কেন, যারাই পাহাড়ে যায় তারা পাহাড়ের টানেই যায়, ভালোবাসে বলেই তো পাহাড়ে ছুটে ছুটে যায় মানুষরা। বেশ কিছু গরু দাঁড়িয়ে আছে এখানে। চলো, বাঁক নিয়ে উপরে উঠেছে।
বৃষ্টি হয়েছে তাই জলের ধারা নেমেছে কিছু কিছু জায়গায়। এই বৃষ্টির মধ্যেই জঙ্গলে গরু চড়াচ্ছে। যাই হোক, একই রকম রাস্তা, আর একটু এগিয়ে যাই, তারপরে আবার ক্যামেরাটাকে অন করবো। এখন ক্যামেরাটাকে বন্ধ রাখবো। ক্যামেরাটাকে বন্ধ রেখেছিলাম, আবার অন করলাম, কারণ হচ্ছে মেঘ ঢুকছে রাস্তার মধ্যে। বর্ষার মেঘ নর্মালি অনেক নিচেই থাকে, আর আমরা একটু উপরে উঠে এসেছি। পাহাড়ের গায়ে আটকে থাকা মেঘ বেশ একটা কুয়াশা কুয়াশা ভাব তৈরি করেছে। আমি জানি না ক্যামেরাতে কেমন ছবি উঠছে, কেমন ছবি আমি দেখাতে পারবো, কিন্তু এই বর্ষার মধ্যে রাইড করা কিন্তু একটা অনবদ্য ফিলিংস। আর আই এম ভেরি মাচ লাকি যে আমি আজকে সেই চান্সটা পেয়েছি জীবনে। জঙ্গল, কুয়াশা, পাহাড়ি রাস্তা, বর্ষা, আমি আর আমার বাইক, ফ্যান্টাস্টিক। আই এম ব্লেসড। বারবার লেন্সে হাত দিয়ে ক্যামেরাটা মুছছি, অন্তত ছবিটা যেন একটু ভালো আসে। কিছু কিছু স্থানীয় মানুষ বাইক নিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং বর্ষার এই ফিল নিতে নিতে আমি আর সৌরভ পাহাড়ি রাস্তা দিয়ে দারিংবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। দারিংবাড়িকে অবশ্য উড়িষ্যার কাশ্মীর বলা হয় অনেকে, এবং ইন্টারনেটে অনেকে কমেন্ট করে যে উড়িষ্যার কাশ্মীর হিসেবে দারিংবাড়িকে ধরা হয়। সে যে নামেই দেখা হোক না কেন, একটা জায়গা পাহাড়ের ওপরে, তার ওপরে ভালোবাসা ভালো লাগা তো আছে, সেই জায়গাটাকেই দেখতে যাচ্ছি। তবে শীতকালে ভিড় বেশি হয়, কিন্তু আমি ইন্টারনেটে সার্চ করেছিলাম, তাতে লেখা আছে বেস্ট টাইম, ওটা বলছে জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক। এখন আমি জানি না, ওটা বর্ষাকালটাকেই বলছে। বর্ষাকালের একটা আলাদা সৌন্দর্য আছে অবশ্য, পাহাড়ে বর্ষার একটা স্পেসিফিক্যালি একটা আলাদা সৌন্দর্য আছে। বর্ষায় আমি এর আগেও পাহাড়ে গেছি, পাহাড়ে কেউ যায় না, অনেক লোক কম যায় মানুষজন। তার প্রধান কারণ হচ্ছে বর্ষায় ধস নামে, এবং ধস নামলে রাস্তাঘাটে যানবাহনের জন্য অতটা ভালো থাকে না, ন্যাচারালি একটু রিস্ক হয়ে যায়। কিন্তু বর্ষার ওই রিস্কটা মাথায় নিয়ে কেউ যদি পাহাড়ে যায় না, বর্ষায় পাহাড় কিন্তু অপূর্ব, এবং পাহাড়ের আসল সৌন্দর্য সে তো সারা বছরে বিভিন্ন মাসে বিভিন্ন রকমভাবে রূপ দেখা দেয় পাহাড়ের, বিশেষ করে দার্জিলিং পাহাড় বা সিকিম পাহাড়ের কথা বলছি, বা কালিম্পংয়ের দিকটায়। কিন্তু বর্ষায় কিন্তু যে কোনো পাহাড় অসাধারণ অসাধারণ। একবার ইচ্ছে গাঁও গিয়েছিলাম আর সিলারি গাঁও গেছিলাম,
এই বর্ষায়। তখন সৈকত ছিল আমার সঙ্গে, আমরা দুজনে মিলে গেছিলাম। একটা অসাধারণ ট্যুর ছিল। পাহাড় যে কত সুন্দর বর্ষা না গেলে বোঝা যায় না। আমরা ওই ট্যুরে রামধুরা, ইচ্ছেগাঁও, তারপরে অহলদারা, লাভা, ঝান্ডি, ফাগু হয়ে আমরা শিলিগুড়ি নেমেছিলাম। ঝান্ডিটা অসাধারণ লেগেছিল, ইচ্ছেগাঁও অসাধারণ লেগেছিল, মানে টোটাল পাহাড়ের চেহারাটাই অন্যরকম লেগেছিল। সামনে একটি বাইকে দুটি ছেলে যাচ্ছে, মোস্টলি স্থানীয় এরা। অনেকটা রাস্তা কিন্তু আমরা পার করলাম, অনেকটা উঁচুতে উঠেও গেছি। রাস্তার কাজ চলছে। এইসব লোককে না অনেক অনেক ধন্যবাদ জানানো আমাদের দরকার। অবশ্য ধন্যবাদের ব্যাপারটা এদের কাছে খুব ছোট হয়ে যায়, কারণ এরা যে ধরনের কাজগুলো করে, রাস্তাগুলো ঠিকঠাক রাখে এবং রাস্তা ঠিক রাখে বলেই আজকে আমরা এই বাইক নিয়ে বা কেউ 4 হুইলার নিয়ে এইসব জায়গায় আসার সাহস পাই, এই বিশেষ করে এই বর্ষাকালে। আমরা দারিংবাড়ি সম্ভবত পৌঁছে গিয়েছি। এখানে হোটেল পদ্মা লজ, দারিংবাড়ি। পাহাড়ের প্রায় উপরে উঠে পড়েছি। উপরে বেশ একটা সমতল জায়গা, মানে একটা সেই অযোধ্যা পাহাড়ের মতো। এখন রাস্তা কিন্তু মোটামুটি একটা ফ্ল্যাট জোনের মধ্যে দিয়ে যাচ্ছে। বাহ, কি ঘন জঙ্গল! বৃষ্টিটা আবার একটু বেশি হয়ে গেল। এইগুলো হচ্ছে মুশকিল, বড় গাড়িকে পাস দেওয়াটাই মুশকিল। আর রাস্তার থেকে নামলে আর বাইক নিয়ে পড়ে যেতে হবে। অনেকটা মাটি যেতে যেতে মাটি সরে গেছে অনেক। এমন একটা জায়গায় দাঁড়ালাম, এসে এদিকেও রাস্তা গেছে, এদিকেও রাস্তা গেছে। এখন প্রিয় ভাষায় বোর্ডগুলো লাগানো, এবার বুঝতে পারছি না। বৃষ্টি পড়েই যাচ্ছে। যাই হোক, আমরা আবার দারিংবাড়ির রাস্তায়। মাঝে একটু কনফিউশন হয়েছিল, রাস্তাটা দুদিকে ডাইভারশন হয়েছে। পেছনে দুটো ছেলে আসছিল, ওরা বললো যে এই রাস্তাটাই দারিংবাড়ির। বৃষ্টির আরও বেড়ে গেল, মুষলধারে বৃষ্টি পড়ছে।
এসে পৌঁছলাম দারিংবাড়িতে। এবার একটা থাকার জায়গা ঠিক করতে হবে, একটা ঠিকঠাক হোটেল দেখতে হবে। একটা থাকার জায়গা দেখতে হবে তো। হ্যাঁ, ফাঁকা জায়গায় চলো, আমাদের সঙ্গে তো বাইক আছে, অসুবিধা নেই তো। ঘিঞ্জির মধ্যে থেকে লাভ নেই। বিকেল 4:25 আর আমরা এসে পৌঁছেছি দারিংবাড়িতে। শুধু পৌঁছানো নয়, পৌঁছানোর সাথে সাথে আমরা একটা হোটেল খুঁজে নিয়েছি মানে কি, সেটা খুঁজতেও বহু ঝামেলা হয়েছে। বিভিন্ন জায়গায় ঘুরেছি কিন্তু মনমতো হোটেল পাচ্ছিলাম না। তো একটা জায়গায়, পাহাড়ের এক জায়গাতে গিয়ে কাদার মধ্যে ফেসে গেছিলাম। রাস্তা অত্যন্ত বাজে, লাল মাটির কাদাতে একদম গোটা গাড়ি টাড়ি সব মিলেমিশে একাকার। তো যাই হোক, কোনো রকমে একটু এগিয়ে এসে একটু ফাঁকা জায়গায় একটা হোটেল নিয়েছি। হোটেলের নাম হচ্ছে ইকো হোম রিসর্ট, এরকমই কিছু একটা আছে, পরে জানতে পারবো। এখন এত তাড়াহুড়োর মধ্যে বৃষ্টি পড়ছে, অযোধ্যায় বৃষ্টি পড়ছে, তার মধ্যে ঢুকেছি হোটেলে, চেক ইন করলাম। তো হোটেলের আমাদের এক এক দিনের জন্য নিচ্ছে 1400 টাকা করে। 1680 টাকা বলেছিল, তো ওটাকে বার্গেনিং করে আমরা 1400 টাকায় করলাম। আর বাইরে বৃষ্টি পড়ছে অযোধ্যায়। এই হচ্ছে চারপাশ হোটেলের, বেশ কয়েকটা ঘর আছে সুন্দর। তো আমরা একটা ডবল বেড রুম নিয়েছি। এই হচ্ছে ডবল বেড, একটা টেবিল আছে, ফাইবারের চেয়ার রাখা আছে এখানে। এসি নিয়ে নিই, এটা নন এসি, এসির দরকার পড়ে না, কারণ হচ্ছে এমনি ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখানে। পাখাও চলছে না। একটা আয়না আছে, একটা ওয়ার্ড্রোব আছে, আর এটা হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, আয়না। তো আমরা এখানে 2 দিন থাকবো। টিভি আছে, যেটা আমাদের দরকার পড়ে না। তো এই হচ্ছে ব্যাপার। একটা সামনে বারান্দা আছে, বসা যাবে, 2টো চেয়ার আছে বারান্দায়, আর একটা বড় জানালা আছে। এই হচ্ছে আমাদের এই রুমের রুম ট্যুর। তো এখন আপাতত খাওয়া দাওয়া কিছু হয়নি, আর খাওয়ার ইচ্ছেও করছে না। চা বলবো একটু পরে, চা কিছু স্ন্যাক্স খেয়ে নেবো।